This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এসএসসি ভবনের সামনে এবার অনশনে বসেছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারারা, যাদের এই মুহূর্তে স্কুলে থাকার কথা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি করছেন তারা। পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদ অনশনে চাকরিহারারা। গতকাল দেখেছিলাম সারা রাত ছিলেন তারা খোলা আকাশের নিচে। তারা এখন অনশনে বসেছেন। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন চাকরিহারাদের মাঝখানে। গতকালও তিনি গেছিলেন, বলেছিলেন যখন প্রয়োজন হবে আমি আপনাদের পাশে রয়েছি। সোমা রয়েছেন স্পট থেকে। সোমা, এই মুহূর্তের ছবি 12:02 ঘড়ির কাঁটা। এই বিষয়টা থেকে নজর ঘোরাবার জন্য পুরোটাই এই মুহূর্তে দেখো এখানে যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ যোগ্য শিক্ষকেরা তারা গতকাল থেকে এসএসসি ভবনের সামনে সেখানে তারা অবস্থানে বসেছেন এবং এই শিক্ষকদের মধ্যে থেকেই একজন অর্থাৎ পঙ্কজ রায় তিনি অনশনেও বসেছেন এবং এই মুহূর্তে তাদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য এই মুহূর্তে আমরা দেখছি যে অভিনেত্রী রূপা গাঙ্গুলি সহ প্রাক্তন বিচারপতি সোমা কি কথোপকথন হচ্ছে একবার যদি শোনাও, একবার যদি মাইকটা প্লেস করো প্লিজ। হ্যাঁ 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 আমি চেষ্টা করব কি কথা বলছে সেটা শুনতে। প্রস্তাব আটকেছে, অন্য একটি মামলার কাছে প্রস্তাব আটকেছে। সজলই ওয়াকফের যে অসভ্যতামিগুলো এরা করবার চেষ্টা করছে সেখানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা মঞ্চ করে কিছু কবিতা বললেন, সেখানে একটা রিভিউ পিটিশনের কথা, তো সেটা করে কি লাভ হবে? রিভিউ পিটিশন উনি যদি এখানে ডিভিশনটা না করে দেয়, যে কারা যোগ্যের ডিভিশনটা যতক্ষণ না হচ্ছে সেগ্রিগেশনটা। শুনুন, আজকে আমি খবরের কাগজে যেটা দেখলাম যে মধ্যশিক্ষা পরিষদ যে আবেদনটা করেছিল তারা আজকে হচ্ছে না, 17 তারিখ হবে। 17 তারিখ কালকে, হ্যাঁ কালকে চিফ জাস্টিস বসেননি সেই জন্য হয়নি। 17 তারিখ হবে আজকে খবরের কাগজে দেখে। আমার যেটা প্রশ্ন, অন্তত খবরের কাজে রিপোর্টিং থেকে যা মনে হচ্ছে, ওরা বলবে হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি এইগুলোকে বাঁচান, আপাতত কিছুদিনের জন্য রিলিফ দিন, যতদিন না রিক্রুটমেন্ট হয়। এটা একটা কিন্তু ট্র্যাপ, আমি যতটুকুন বুঝি এটা একটা ট্র্যাপ। এই সুযোগ যদি উনি একবার পান, জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষা হবে আগামী ইলেকশনের পর। এতদিন চালিয়ে যাবেন যাতে করে ক্ষোভটা, যে ছেলেমেয়েরা যে মুহূর্তে তারা চাকরিতে জয়েন করতে পারবে খানিকটা তো রিলিফ পাবে, যে অত্যন্ত সেই জায়গাটাকে প্রেসার করে উনি কাজে লাগাতে চাইছেন, যেটাই রাজনৈতিক স্টাইলও না। আমি কিন্তু পরিষ্কার এটা বুঝতে পেরেছি। কাজে কাজে যদি পরীক্ষাও উনি করতে চান তাহলে কিন্তু পুজোর আগে কমপ্লিট করতে হবে। এই রেস্ট্রিকশান যেন এখানকার যারা মামলা করছেন তারা যেন এইটাকে মাথায় রাখেন, যে আমি একবারে টোটাল সলিউশন চাই, পেতে গিয়ে সবটা টোটাল সলিউশন তো পেলামই না, সবটাই হাত থেকে ছেড়ে দিলাম, এটা যেন না হয়। আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো রকমে এটা যে অন্যায়টা করে ফেলেছে তার জন্য যে রিপিলসটা তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলায়, সেই রিপিলসটাকে উনি কোনোভাবে ইলেকশনের আগে পর্যন্ত ঠেকা দিতে চাইছেন। বোঝেও না, দিনে রাতে স্বপ্নে তাই। এখানে আমি কিছুটা বক্তব্য রাখবো পরে। এখানে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে গেলেন, উনি নিজেই সংবাদ মাধ্যমে জানালেন যে অক্সফোর্ড তাকে নিমন্ত্রণ করেছে। পরে অবশ্যই বদমাইশ কিছু সাংবাদিক বা বিজেপি পয়সা দিয়ে করিয়েছে কিনা জানি না, তারা বলল কেলগ আন্ডার গ্র্যাজুয়েট একটা কলেজে কোনো একটা ক্যান্টিনে নাকি করতে। যাই হোক, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সে আলোচনা হয়ে যাচ্ছে। ওই সভায় উনি একটা ছবি দেখিয়েছিলেন, সেই ছবিটা হচ্ছে পুলিশি বামফ্রন্টের আমলে ওনার উপর পুলিশি অত্যাচারের কাহিনী। এটা যদি উনি দেখান তাহলে যে কোনো মানুষ বলবে যে ওনার সেই যন্ত্রণা, পুলিশি অত্যাচারের যন্ত্রণা এখনও ওনার মনে দগদগ খায়ের মতো আছে। তাই যদি পুলিশি অত্যাচারের জ্বালা ওনার এখনও বেঁচে থাকে, তাহলে আগামীকাল এই ছাত্রদের পুলিশের দিয়ে এত অত্যাচার করা হলো কেন? গতকাল যেটা হলো সেটা কেন হলো? তাহলে কি সত্যিই সেটা পুলিশি অত্যাচারের যন্ত্রণা ছিল না? এটা সিদ্ধান্ত আসা যায় কি যে উনি চেয়েছিলেন ওই ছবিটা দেখিয়ে বিশ্বের বাজারে
নিজেকে সেল করতে চেয়েছিলেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। এটাই আমার সিদ্ধান্ত। এইরকম অনেক কাজ করে গেছে। আমি ব্রাত্যবাবুর সম্পর্কে বলি, ব্রাত্যবাবুর সাথে আমি 2.5 বছর কাজ করেছিলাম। যে ব্রাত্যবাবুকে আমি দেখেছিলাম সেই ব্রাত্যবাবু আজ কিন্তু নেই, উনি অনেক পাল্টে গেছেন। এবং আমার বিভিন্ন পরিচিত ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, বিকাশ ভবন থেকে যা বুঝতে পারি উনি মন্ত্রী হিসাবে অনেক কষ্টে আছেন। তা সত্ত্বেও কিসের মায়া মমতা নিয়ে আপনি আমার সময় 2.5 বছরে যে আপনি সহযোগিতা করেছিলেন, যে মানসিকতা নিয়ে আমাকে কাজ করতে উৎসাহ দিয়েছিলেন, সেই মানসিকতাটা আপনি হারালেন কেন? আপনি কি সেই ব্রাত্য বসু যিনি প্রথম মন্ত্রী ছিলেন? এই প্রশ্নটা ওনার কাছে রাখছি। উনি একটা কথা অভিজিৎ বাবুকে তীব্র বলেছেন, উনি তো সাপ হয়ে কাটছেন আর বোঝা হয়ে ঝাড়ছেন। এই কথাটা আমি জানি না উনি নিজের যন্ত্রণা থেকে অভিজিৎ বাবুকে বলেছেন না ঝিকে মেরে বউকে শেখাতে চাইছেন, সেটা আমি বুঝতে পারি না। ব্রাত্যবাবু এটা যেন একটু ক্লিয়ার করে বলেন, উনি কি অভিজিৎ বাবুকে উপলক্ষ করে অন্য কাউকে বলতে চাইছেন? কারণ সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মানবিক মুখ আমরা দেখেছিলাম, সেই মানবিক রূপের উল্টো রূপ কিন্তু গতকাল আমরা পুলিশের লাঠিচার্জে দেখতে পেয়েছিলাম। আর একটা জিনিস দেখলাম, যে পুলিশ এত সক্রিয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তাদের চেহারাটা কি? যেখানে সরকারি প্রপার্টি ধ্বংস হচ্ছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, সরকারি গাড়ি পুড়ছে, সেখানে পুলিশ সে মতো তৎপরতা নিতে পারেননি। তাহলে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে পুলিশের এই ব্যবহারের দ্বিচারিতা কেন? তাহলে কি ওনার নির্দেশ ছিল পুলিশ মন্ত্রী হিসাবে যে এইভাবেই তাদের কাজ করতে হবে, অথবা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যারা পুলিশ অফিসার আছেন তারা পরে প্রমোশন পাবার প্রতিযোগিতা চলছে না? তো এই প্রশ্নটা না, অনশন করার কি দরকার? অনশন না করলেই তো পারতেন, শরীর খারাপ হয়ে যাবে। গতকাল আমরা দেখলাম মুখ্য সচিব পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমরা এই শিক্ষকদের পাশে আছি, সঙ্গে আছি। তারপরে আবার দেখা যাচ্ছে এদের বিরুদ্ধে মামলা করলেন। ওইসব ভাঁওতাবাজি তো। মামলাটা করলেন কেন? একটা মামলা না করলে কি হতো? আর মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কোথায় পৌঁছয়? কিছুই হয় না, কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন, এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে, সেটা অন্যায় করেছেন। এবং ওনাদের এইটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই। ওনারা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় সেটাই করছেন। আপনি রাজনীতির কথা বলছেন, ব্রাত্যবাবু নাকি বলেছেন যে আপনার কথা বলেছেন যে আপনার দেখা করার সিদ্ধান্ত সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার দলের থেকে শীর্ষ নেতৃত্ব। না, সবাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে। দল সব প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন তার বিরুদ্ধে আমি যাইনি, এবং পলিসিটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। শুধু ওনার ওই সব চিন্তাভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন একেবারেই। স্যার, আপনি আগামীকাল পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এসএসসিকে, এসএসসি তরফ থেকে কি আপাতত কোনো রেসপন্স পেয়েছেন? কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না। আগামীকালের মধ্যে যদি না হয় তারপর কি পদক্ষেপ হবে? একটু ওয়েট করুন, আমরা আজকে সন্ধ্যাবেলায় বলে দেবো কি পদক্ষেপ হবে। এনারাও তো রাজ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে? না, কেন যোগাযোগ করবে? ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবেন। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে, একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। পুলিশ যেভাবে লাথি মারলো শিক্ষককে, সেই হিসাবে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় পুলিশ যেভাবে লাথি মারলো শিক্ষককে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ঝড় উঠেছে। এই লাথি মারাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সুবোধ সরকার, কবি সুবোধ সরকার, তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কসবার লাঠিটা লাঠি নয়। উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র, ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেডও নয়,
আমি কিছু বলবো না। হ্যাঁ ম্যাডাম, আপনি কি বলছিলেন? অভিজিৎবাবু, ফিরহাদ হাকিম তিনি বলছেন যে অনশন করা, বিক্ষোভ করা এগুলো ছবি তোলার জন্য বা টেলিভিশনে এই সমস্ত করছে। ওনারা এইসব কুৎসা করবেন। ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। ঠিক আছে, উনি মুখপাত্র অনেক কথা বলেন, এলোমেলো উল্টোপাল্টা বলেন, যা বলেছেন বলুন, আমরা তো আছি। আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে, লেফট এবং আলট্রা লেফট। আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি, কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না, বিজেপি রাজনীতি করছে না। আমরা শুধুই যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, তো আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে, উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে, ওনার তাহলে সুবিধে হবে। হ্যাঁ, পুলিশ যত খুশি মামলা করুক, সেই মামলা আমরাও বুঝে নেব। গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে কি মনে হচ্ছে, মানে সরকারের কোনো রকম ইচ্ছা আছে নাকি যাবতীয় পাশে থাকার? সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনও পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। ব্রাত্য বসু বলছেন যে আপনি শুধুমাত্রই রাজনীতি করছেন, তার জন্যই সেদিন বলেছিলেন এই সমস্ত প্রস্তাব দিচ্ছেন। না, ওনার ভ্রান্ত ধারণা। আমি শুধু রাজনীতি কেন করব? আমি তো নিজে এসেছিলাম কালকে, যেতে তো প্রস্তুত ছিলাম, অনেক রাত অবধি জেগে চিঠিটা তৈরিও করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালাচ্ছে, শুধু না লাঠি মারছে, তখন আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আপনারা গণ্ডগোলই চাইছেন। উনি বলছেন যে পুলিশ তো শিক্ষা দপ্তরের কথাই চলে না, তাহলে তিনি আমার এখানে আসলেন। তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে, তাহলে শিক্ষা দপ্তরের ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ঢুকলো কেন? তাই না? শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি। ওই কারণে গেলাম না, যেতে না পারার তো অন্য কোনো কারণ নেই। ওনারা একদিকে শিক্ষকদের লাথি মারবেন, লাঠি চালাবেন, দুজন শিক্ষক প্রচণ্ড রকমের আহত হয়েছেন, আবার বলবেন যে আসুন আমরা চিঠিটা নিচ্ছি, আমরা বৈঠক করছি। এই দুটো একসঙ্গে চলে না। না, আমরা খবর পেয়েছি, আমি খবর পেয়েছি যখন এই সিদ্ধান্ত নিই তার ঠিক আগে। আমি তো আগে খবর পাইনি। লালবাজার থেকে ডিসি এসএসডির কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে যে পুলিশ কেন লাঠি চালালো, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে? লালবাজারের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া লাঠি চালিয়ে দিল ডিসি? সেটা আমরা জানি না। এখন স্পটে কি হয়েছিল, স্পটে কি হয়েছে আমরা জানি না। তিনি তার রিপোর্ট দেবেন। ঠিক আছে।